আচ্ছা ভাইরা, এবার আমরা আমাদের এই টপিকের শেষ জায়গাটা নিয়ে আলোচনা করব, অর্থাৎ বিভিন্ন প্রকার গতির লাস্ট যে টপিকটা সেটা নিয়ে আলোচনা করব। লাস্ট টপিকটা কি দেখো, আমি লিখছি সরল স্পন্দন গতি অথবা সরল ছন্দিত গতি। এটাকে ইংলিশে বলা হয় সিম্পল হারমোনিক মোশন, অর্থাৎ হারমোনিক মোশন। চলো এই বিষয়টা নিয়ে আমরা একটু আলোচনা করি। বিষয়টা কি ভাইয়া, সরল ছন্দিত গতি বা সরল স্পন্দন গতি আসলে এটা হচ্ছে একটা পর্যায়বৃত্ত গতি। দ্যাট মিনস আমরা যদি বলি সিম্পল হারমোনিক মোশন, এটা কি, এটা একটা পিরিয়ডিক মোশন। এই কথাটা মাথায় রাখবা। এবার একটু খেয়াল করে দেখো ভাইয়া কি লিখছে, পর্যায়কালের হাফ টাইম যে দুটো সাইন দিছি আর বাকি হাফ টাইম দিয়ে আবার দুটো সাইন দিছি। এটা আসলে কি বোঝাচ্ছি চলো সেটা তোমাদেরকে বোঝাই। সিম্পল হারমোনিক মোশনটা আসলে কি, সেটা হচ্ছে এমন একটা গতি, বস্তুর এমন একটা গতি যে গতির সময়ে বস্তুটার পর্যায়কালের অর্ধেক সময় বস্তু যেদিকে থাকে বাকি অর্ধেক সময় সে থাকে তার বিপরীত দিকে। একটু ভালো করে লক্ষ্য করে দেখো তোমরা, এইখানে তোমার হচ্ছে যে জিনিসটা আছে ধরো লেফট থেকে রাইটে, এইখানে সেটা আছে রাইট থেকে লেফটে। দ্যাটস দ্য পয়েন্ট। এর মানেটা কি ভাইয়া, কোনো একটা বস্তু যেটা পর্যায়বৃত্ত গতি সম্পন্ন, সেইটার গতি যদি এমন হয় যে তার পর্যায়কালের অর্ধেক সময় যেদিকে চলে বাকি অর্ধেক সময় সে চলবে তার বিপরীত দিকে, তাহলে সেই গতিকে বলা হবে সরল ছন্দিত গতি বা সরল স্পন্দন গতি। অর্থাৎ যদি সেটা শুরুতে রাইট থেকে লেফট দিকে যায় তাহলে বাকি অর্ধেক সময় সে যাবে লেফট থেকে রাইট সাইডে, রাইট ডিরেকশনে। দ্যাটস ইট। অর্থাৎ সরল স্পন্দিত গতির ক্ষেত্রে পর্যায়কালের অর্ধেক সময় যেদিকে থাকে বাকি অর্ধেক সময় সে তার বিপরীত দিকে থাকে। এটা আমি তোমাদেরকে কিভাবে বুঝাবো, খুব সহজভাবে দেখানো যায়। চলো আমরা একটু তুলে ধরি। প্রথম কথা হচ্ছে, তোমাদেরকে যখন আমি পড়াচ্ছিলাম পর্যায়বৃত্ত গতি পড়ানোর সময় একটা কথা বলছিলাম, মনে পড়ে কি, সরল রৈখিক পর্যায়বৃত্ত গতি। একটু খেয়াল করে দেখো তো, ওটা কি আসলে সরল ছন্দিত বা সরল স্পন্দন গতি না? জাস্ট কেমন কেমন লাগতেছে না ভাই, একটু দেখেন বুঝে যাবেন। এই যে এরকম ছিল না সরলরৈখিক গতিটা, সরল পর্যায়বৃত্ত গতিটা। একটু খেয়াল করে দেখো তো, প্রথম অবস্থাটাই স্প্রিংটা একদম স্বাভাবিক একটা পজিশনে ছিল বা স্বাভাবিক অবস্থায় স্প্রিংটা ছিল। যখন আমি একটা লোড বা একটা ভার দিয়ে দিছিলাম তখন কি হয়েছিল, এই স্প্রিংটাই প্রথম দিকে একবার নিচে গেছিল, একটু পরে আবার এটা বাউন্স করে উপরের দিকে চলে আসছিল। দ্যাট মিনস স্প্রিংটাতে আমি যখন লোডটা দিলাম, দেওয়ার ফলে একবার স্প্রিংটা নিচে গেল, আবার উপরে আসলো, আবার নিচে গেল, আবার উপরে আসলো, আবার নিচে গেল, আবার উপরে আসলো। তুমি কি খেয়াল করে দেখছো এটা একটা পর্যায়বৃত্ত গতি? কেন বলতো, ওই যে নির্দিষ্ট একটা বিন্দুকে, মনে করে এটা একটা নির্দিষ্ট বিন্দু, এই যে আমার হাতের, আচ্ছা আমি মার্কার দিয়ে দেখাই, এই জায়গাটা মনে করে একটা নির্দিষ্ট বিন্দু। ধরো স্প্রিংটা লম্বা হচ্ছে, যখন এখান থেকে লম্বা হয়ে নিচে গেল আবার উপরে আসলো, আবার সে একই দিক থেকে এই বিন্দুকে অতিক্রম করবে না, আবার নিচে যাবে, আবার উপরে আসবে, আবার এই বিন্দুকে অতিক্রম করতেছে। অর্থাৎ আমি বলতে পারি কি এটা কি গতি, এটা একটা পর্যায়বৃত্ত গতি। এবার একটু খেয়াল করে দেখো তো ভাই, সব সময় কি একই দিকে যাচ্ছে না, আবার সে অর্ধেক সময় এখানে যাওয়ার পরে বাকি অর্ধেক সময় সে আবার উপরে আসতেছে, আবার অর্ধেক সময় নিচের দিকে, বাকি অর্ধেক সময় সে যাচ্ছে উপরের দিকে। অর্থাৎ অর্ধেক টাইম নিচে, অর্ধেক টাইম উপরে, আবার নিচে, আবার উপরে। অর্থাৎ পর্যায়কালের সে অর্ধেক টাইম নিচে যাচ্ছে, পর্যায়কালে সে অর্ধেক টাইম উপরের দিকে যাচ্ছে। এই জন্য এই গতিটাকে বলা হয় সরল স্পন্দিত গতি বা সরল স্পন্দন বা সন্দিত গতি। এখন তোমাদের একটা কোশ্চেন আসতে পারে, ভাইয়া পর্যায়কাল বিষয়টা আবার কি? তো পর্যায়কাল নিয়ে কিছু বললেন না, চলো আমরা তোমাদেরকে পর্যায়কাল বিষয়টা একটু বোঝাই। একটু খেয়াল করে দেখো তো তোমরা, এই জিনিসটা আমি তোমাদেরকে পড়াই ফেলছি। এখন এখানে দেখো, সে আবার একটা ঘড়ি আঁকছি, ঘড়ি তো আঁকতেছি আজকে শুরু থেকে। পর্যায়কাল থেকে আমি একটা গোল্লা দিছিলাম, একটা ঘড়ি আঁকছিলাম। ঘড়িটাতে তুমি খুব সহজে পর্যায়কালের বিষয়টা বুঝে যাবে। পর্যায়কাল জিনিসটা কি, এটাকে প্রকাশ করা হয় টি দিয়ে, বড় হাতের টি অক্ষর দিয়ে। অর্থাৎ টাইমটাকে বলা হয় পর্যায়কাল। বিষয়টা এরকম, মনে করো একটা ঘড়ি, যেটা একটা পর্যায়বৃত্ত গতি সম্পন্ন। এই ঘড়িটার ক্ষেত্রে ধরো এটা হচ্ছে আমাদের মিনিটের কাঁটা। মিনিটের কাঁটাটা ভাইয়া এই যে 1 নাম্বার যে পজিশন, অর্থাৎ 1 নাম্বার যে পয়েন্ট, খেয়াল করে দেখো তো 1 নাম্বার পয়েন্টটাকে সে যখন অতিক্রম করবে
পুরা সেভাবে ঘুরে আবার এখানে আসবে না? এইটুকু ঘুরতে তার কত সময় লাগবে? 60 সেকেন্ড টাইম লাগবে না? একটু খেয়াল করে দেখো তো। কাঁটাটা যদি এইখান থেকে যাত্রা শুরু করে, মিনিটের কাঁটাটা, সে 60 সেকেন্ড পরে ঘুরে আবার এখানে ফিরে আসবে না? আবার খেয়াল করে দেখবা এর পরের 60 সেকেন্ড পরেও সে ঘুরে আবার এখানে আসবে, আবার 60 সেকেন্ড পরে ঘুরে সেটা আবার এখানে আসবে। বারবার সে 60 সেকেন্ড অর্থাৎ 60 সেকেন্ড পরে ঘুরে ঘুরেই এরকম করে ঘুরতে ঘুরতে ওয়ানে আসতেছে, আবার ঘুরে ওয়ানে আসতেছে, আবার ঘুরে ওয়ানে আসতেছে। অর্থাৎ এক কথায় আমরা বলতে পারি সে মানে এই মিনিটের কাঁটাটা একটা পর্যায় সম্পন্ন করতেছে কত সেকেন্ডে? 60 সেকেন্ডে। এজন্যই এই 60 সেকেন্ডকে অর্থাৎ 60 সেকেন্ডকে এই ক্ষেত্রে বলা হবে পর্যায়কাল বা টি। বুঝতে পারছো লজিকটা? অর্থাৎ পর্যায়বৃত্ত গতিসম্পন্ন একটা কণার একটা পর্যায় সম্পন্ন করতে যে সময় লাগে সেই সময়কে বলা হয় পর্যায়কাল। দ্যাটস ইট। এখন তোমরা খুব সহজেই বুঝতে পারবা যে পর্যায়কালের কনসেপ্টটা কি। এখন একটা কথা বলো তো, একটা জিনিস কি মাথায় তোমাদের ঘুরতেছে, সেটা হচ্ছে ভাইয়া সকল স্পন্দন গতি আর সকল পর্যায়বৃত্ত গতি এর ভিতর কি কোনো সম্পর্ক স্থাপন করা যায়? অবশ্যই যায় ভাইয়া। একটা কথা আমরা বলতে পারি যে সকল স্পন্দন গতি পর্যায়বৃত্ত গতি, সকল স্পন্দন গতি কি বলা যায় ভাইয়া? পর্যায়বৃত্ত গতি। কিন্তু আমরা বলতে পারি সকল পর্যায়বৃত্ত গতি কোনোদিনই স্পন্দন গতি হবে না, অর্থাৎ এরা স্পন্দন গতি নাও হতে পারে। লজিকটা বুঝতে পারছো? যে সকল স্পন্দন গতি মানেই সেটা হবে পর্যায়বৃত্ত গতি, কিন্তু সকল পর্যায়বৃত্ত গতি স্পন্দন গতি হবে না। স্পন্দন গতি হতে গেলে তাকে তার পর্যায়কালে অর্ধেক সময় চলতে হবে একদিকে, বাকি অর্ধেক সময় তাকে চলতে হবে আরেক দিকে। আচ্ছা, অনেক কিছুই তো তোমাদেরকে পড়াইলাম। এখন আচ্ছা ভাইয়া, তোমাদেরকে সরল ছন্দিত গতির বা সরল স্পন্দন গতির একটা উদাহরণ দিই চলো আরেকভাবে। একটা তো দিলামই, স্প্রিং দিয়ে দেখাইলাম, আমার তো হাতে তো স্প্রিং নাই, অন্য একটা ভাবে দিই। ধরো তোমরা কি পেন্ডুলাম দেখছো বা দোলক দেখছো? অনেকের বাসায় দেখবা ঘড়ির উপর, ঘড়ির দিকে তাকায় দেখো, ঘড়ির নিচে কিছু একটা এরকম করে দুলতে আসছে দুলতেছে দুলতেছে। আচ্ছা, যে হিপনোসিস করে না, খেয়াল করে দেখো তো কিভাবে করে। একটা কয়েন দিয়ে হয়েছে, তোমরা মুভি টুভিতে দেখে থাকবা, এভাবে ঘুরে এভাবে ঘুরে চোখের সামনে। এগুলোকে সবগুলোকে বলা যায় কি একটা দোলন গতি। এবং মজার ব্যাপার এগুলো প্রত্যেকটা হচ্ছে সরল ছন্দিত গতি বা সরল স্পন্দন গতি। চলো আমি তোমাদেরকে দেখাই এটা আমার আশেপাশে যা আছে তা দিয়ে। খেয়াল করে দেখো তো, আমি কি করছি, একটা দড়ির সাথে আমার মার্কারটা বাঁধছি। এবার সবাই একটু তাকায় দেখো। এখন মনে করো আমি এটাকে এইভাবে টান দিলাম, ছেড়ে দিলাম, ঠিক দোলকের মতো দোলতেছে না? খেয়াল করে দেখো। অর্থাৎ যখন এখান থেকে আমি টান দিয়ে ছেড়ে দিব, এটা দেখো একবার ওইদিকে যাচ্ছে, একবার এদিকে আসছে, একবার ওইদিকে যাচ্ছে, একবার ওইদিকে আসছে। এই গতিটাকে বলা হয় ভাইয়া সরল ছন্দিত স্পন্দন গতি। কেন বলতে পারবা? দেখো এখান থেকে যাত্রা শুরু করতেছে, যখন ঘুরে আবার আগের জায়গায় চলে আসবে, তার পর্যায়কালটা কতটুক হবে? এখান থেকে যে আবার এখানে আসবে, এটা পুরোটা মিলে হবে তার একটা পর্যায়কাল। কিন্তু সে অর্ধেক সময় গেছে ওই সাইডে, আবার অর্ধেক সময় গেছে এই সাইডে। দেখো তাকায় দেখো, এখান থেকে যাত্রা করে ওই যে অতদূর গেল, আবার এখানে আসলো, তো অর্ধেক টাইম ওইদিকে গেল, অর্ধেক টাইম তার বিপরীত দিকে আসলো। পুরোটা এই দুইটা টাইম অর্ধেক অর্ধেক মিলেই হবে কি তার টোটাল একটা পর্যায়কাল। এই গতিটাকে বলা হয় ভাইয়া সরল ছন্দিত বা সরল স্পন্দন গতি। এখন এখানে একটা কথা বলে তোমাদেরকে একটু দেখে রাখো যে হ্যাঁ আসলে এটা আমি ঘোরাচ্ছি, বারবার ছেড়ে দিচ্ছি। হওয়ার কথা ছিল কি, এটা সবসময় একই জায়গায় ফিরে আসার কথা ছিল। লাইক মনে করো আমি দেখো এই যে 6 এখান থেকে ছাড়তেছি, এটা ঘুরে কিন্তু 6তে আসার কথা ছিল, কিন্তু এটা দেখো আসে না, এটা দেখো কমে যাচ্ছে গতিটা, একসময় দেখো থেমে যাচ্ছে। কেন কি বলতে পারবা? কারণটা হচ্ছে ভাইয়া, আমরা যখন কাজগুলো করার সময় সব সময় আমাদের আশেপাশে বাতাসের বাধা থাকে, আবার ঘর্ষণ বল বা ফ্রিকশনের একটা প্রভাব থাকে, এজন্য আমরা এই কাজটা ঠিকঠাক মতো করতে পারি না। কিন্তু যদি এই জায়গাটা মনে করো শূন্য মাধ্যমে করতাম আমরা, আবার ধরো কোনো বাতাসের বাধা তো বাদে দিলাম, কোনো ঘর্ষণ নাই, কোনো ফ্রিকশন নাই, তাহলে এটা সব সময় সরল ছন্দিত গতিতে এটা সব সময় এভাবে দুলতে থাকতো। এই জন্যই এটাকে বলা হয় সরল স্পন্দন গতি, এবং এটা একটা গতির একটা বৈশিষ্ট্য। এ ছিল আমাদের সরল ছন্দিত স্পন্দন গতি সম্পর্কিত আলোচনা।